আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। আন্দোলনের একদম প্রবাদ পুরুষ যাদেরকে আমরা দেখলাম তাদের নামে অনেক অভিযোগ, যেমন যখন সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তাকে ঘিরে অনেক অনেক অভিযোগ আসছে, তার এপিএসের দুর্নীতির বিষয়ে, তার বাবার দুর্নীতির বিষয়ে, এবং তারও নানান রকম বিষয় আসলে এসেছে, এমনকি চাঁদাবাজির খবর এসেছে, যে চাঁদাবাজির অভিযোগে শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি যিনি করতে গেলেন তিনি বলেছেন, যিনি পড়েছেন তিনি বলেছেন যে তার এটি আসিফ মাহমুদের সম্পৃক্ততা ছিল, কিন্তু তার কিছু হলো না। তারপরে আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তারও একটা ফোনালাপ টেন্ডারবাজি বিটিভির, হ্যাঁ সেটি ফাঁস হলো, সেটি নিয়েও দুদক কোনো ব্যবস্থা নিল না। আমরা দেখলাম হান্নান মাসুদের সেই বক্তব্য যেখানে বলছিলেন যে গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটি আমার, এবং তারপরে বলছেন যে সবচেয়ে ভালো বাড়িটি আমাদের। মানে এই যে ব্যাপারগুলো ঘটে গেল, কোনো তদন্তও তো হলো না, তারা কি দায়ী? এগুলো জিনিস আপনি কিভাবে বলছেন, পুরো জিনিসটা হি সেড শি সেড এর মধ্যেই আছে, জিনিসটা একটা অভিযোগের মধ্যে আছে। আমি অভিযোগ করছি যে ওইটা আমাকে বলছেন শফিকুল আলম 1200 কোটি টাকা বানিয়েছেন, 1500 কোটি টাকা বানিয়েছেন, এই কত ধরনের কত কথা। এখন আপনি কথা বললে আপনি এটাকে নিবেন নাকি? মূল কথা হচ্ছে যে আপনি কংক্রিট এভিডেন্স আনেন, এভিডেন্স এনে বলেন যে এই 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 যে এভিডেন্সে দেখা যাচ্ছে যে উনি এই করাপশনটা করেছেন। তো সেই কাজটা তো আমরা দেখছি না। কেউ কোনো পত্রিকায়, বাংলাদেশের পত্রিকাগুলো যথেষ্ট স্বাধীন। এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এখন পাওয়ারেও নাই, আর তারা তো এখন রিপোর্ট করতে পারে উনি কি কি কাজ করেছেন, কোথায় কোথায় ওনার কাজের যেটা যেইভাবে কাজ করার কথা সেটা করেন নাই, বা কোথায় উনি পাওয়ার অ্যাবিউজ করেছেন, কোথায় উনি করাপশন। ওনারা এখন দে আর ফ্রি টু ডু এনি রিপোর্ট। তো সেটা তো না করে আপনারা আগে কি ও এইটা বলছে এইটা বলছে, এগুলো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে পলিটিক্যাল রেটরিকের মতো। মানে কিন্তু এগুলো কংক্রিট এভিডেন্স ছাড়া একটা গভর্নমেন্ট কখনো একটা এই বিষয়গুলোতে ইনভেস্টিগেট করে না। আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই গভর্নমেন্ট দেখবে। জি, অভিযোগই তো দুদক, মানে দুদকের কথা বলছি, তো অভিযোগই তো একটা অভিযোগ উঠলে তো দুদক স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃপ্রণোদিতভাবে তো ফোনালাপ দেখা যাচ্ছে, ফোনালাপ শোনা যাচ্ছে। শোনেন, অভিযোগের মধ্যে তো সারবস্তু থাকে, অভিযোগের মধ্যে যদি কিছু না থাকে এটা একটা হয়রানিমূলক কথাবার্তা বলার জন্য। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বাবা বা তার এপিএস বা তাকে নিয়ে যদি হয়রানিমূলক কথা হতো, তাহলে সেটা কেন গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেট করবে? গভর্নমেন্ট অবশ্যই ইনভেস্টিগেট করবে যদি কংক্রিট এভিডেন্স থাকে। আপনি নিয়ে আসেন, অবশ্যই করবেন। দুদক এটার মানে অভিযোগের বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, পদের মানুষের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ অভিযোগ আসছে, আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই দুদক করবে, সবাই করবে। আর আমাদের সময়টাই তো শেষ না, এটা তো সামনে আরো আছে, সামনে আর নতুন গভর্নমেন্ট আসবে, জাস্ট 25 দিন পরেই নতুন গভর্নমেন্ট আসবে, 25 দিন পরে ইলেকশন। সেটি তো একটা কালচার যে গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে সেই গভর্নমেন্টের ভিতরে কি কি অনিয়ম হয়। না না, এটা আপনি কংক্রিট, আপনি যেটা আপনি রিপোর্ট গুলো পড়েন, এই রিপোর্ট গুলো পুরোটাই হেয়ার্স এর উপরে রিপোর্ট গুলো, উনি বলেছেন, বলেছেন, এই টাইপের রিপোর্ট। আপনি কংক্রিট আমি দেখছিলাম যে মানে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনিও তার যে ফোন আলাপ মানে সংলাপ যেটি মাহফুজ আলমের ভাই সেটিও শেয়ার করেছিলেন, তাদের অনুসন্ধানে এটি বেরিয়ে আসছে, কিন্তু কেন আমলে নিচ্ছে না? মানে এগুলো আমলে নিয়ে কেন এমনকি আসিফ মাহমুদ নিজেও বলেছিলেন দুদক তদন্ত করে দেখতে পারে, শুধু এই বিষয় না, বিভিন্ন বিষয়ে দুর্নীতির প্রশ্ন। আমরাও তো এটাই এখন এগুলো পুরো জিনিস বাংলাদেশে তো এই ধরনের রিপোর্ট হয় নাই। আমার বড় বড় যারা নিউজ পেপার আছেন, যারা ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট, তারা ইনভেস্টিগেট করে দেখুক যে এই জায়গায়, এবং তারা আমাদেরকে বলতে পারে যে না, গভর্নমেন্ট এখানে সিরিয়াসলি পারসিউ করতেছে না, সেটাও বলতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এখন সোফার যা হচ্ছে, এটা হচ্ছে ওনাকে বিরুদ্ধে এটা আছে, ওনার বিরুদ্ধে এটা বলা আছে, এই টাইপের কথাবার্তা চলছে। বাট এটা দিয়ে তো আর গভর্নমেন্ট বা কোনো এন্টি করাপশন কমিশন তো সে এটা নিয়ে তো আর কাজ করতে পারে না। জি, কিন্তু যারা আসলে ধরেন যেমন সাবেক আইজিপি, তিনি রাজসাক্ষী হলেন, হয়ে তার সাথে যারা আছেন তাদের অপরাধের মানে যা যা আছে সেটি তিনি বয়ান দিলেন, তেমনি ওই যে চাঁদাবাজির ঘটনায় যিনি গ্রেপ্তার হলেন তিনি কিন্তু নিজে বলেছিলেন যে এখানে আসিফ মাহমুদের সম্পৃক্ততা আছে, কেউ তদন্ত করলো না, কেউ একটু প্রশ্নও করলো না সরকারের পক্ষ থেকে। তখন ওনার অভিযোগটা খুবই, উনি যদি খুব কংক্রিট এভিডেন্স নিয়ে আসতেন, হ্যাঁ,
আমি এসে বললাম যে উনি এই এই কাজ করছেন, উনি 200 কোটি টাকা বানিয়েছেন, 300, এটার উপরে তো আর তদন্ত হয় না, আপনি কনক্রিট এভিডেন্সটা নিয়ে আসতে হয়। কিন্তু তো সেইটা যদি না হয় এভিডেন্স দেওয়া তো গভর্নমেন্ট এটা কি দুদকেরও কাজ। করবে? যেমন ধরেন দুদক, আনিস আলমগীর সাংবাদিক, তার এখন বিরুদ্ধে দুদকের তো শুনেন, দুদকের অনেক অনেক কাজ আছে, যেগুলো দুদক কি আপনি আওয়াজ তুললেন সেটা দেখবে না, কংক্রিট এভিডেন্স আছে সেটা দেখবে। দুদকের তো আনলিমিটেড নাম্বার অফ পিপল কিন্তু নাই। দুদক তো স্বতঃপ্রণোদিত ভাবে, মানে বা সুমোটো দুদক তো এই অভিযোগ মানে তদন্তগুলো করে বা অভিযোগগুলো দেখে, খতিয়ে দেখে, কোনো রকম অভিযোগ থাকলে সেই ক্ষমতা তো দুদকের আছে। আর যেমন অবশ্যই। যেমন যেমন দেখছিলাম যে আনিস আলমগীরের বিরুদ্ধে, যিনি ইতোমধ্যেই সন্ত্রাস বিরোধী আইনে আছেন, তার বিরুদ্ধে নতুন করে দুদক মামলা করেছে তার অর্জিত আয়ের সাথে, মানে সম্পত্তির সাথে তার আয়ের অসঙ্গতির মানে দেখিয়ে। এরকম অসঙ্গতি কি জনে জনে, মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, দুদকই এটা বের করলো। তো এত অভিযোগ থাকা সত্ত্বেও দুদক এই অভিযোগগুলো দেখছে না কেন? না, ওইটা উনি অবশ্যই সেক্ষেত্রে ওনারা কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন কেসটা। তো এরকম কনক্রিট এভিডেন্সের জন্য দুদক কি আসলে, ধরেন আপনার আয়ের সাথে আপনার সম্পত্তির মিল আছে কিনা, বা আপনাকে নিয়ে বিতর্ক নাই, ধরেন এই যে যাদেরকে নিয়ে বিতর্ক আছে তাদেরকে নিয়ে কি দুদক করে? কেন আনিস আলমগীরের বিষয় করলো? ওনারা তো সেই রকমের কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন, ইনভেস্টিগেশন করেছেন। এখানে আপনার আরো এলাবোরেট যদি আরো জানতে চান, আপনার ওনাদের সাথে কথা বলেন। অ্যান্টি করাপশন কমিশনের এই স্পোকসম্যান তো এই বিষয়ে কথা বলে, তো একদম যে চুপচাপ থাকে তা তো না। জি, মানে এটা কি কোনো টার্গেটেড বিষয়, যে তাকে টার্গেট করে তার সম্পদের হিসাবের সাথে তার ওর আয়ের মিল আছে কিনা, এটা অসঙ্গতি আছে কিনা খুঁজে দেখা, নাকি এটা কি কোনো র্যান্ডম বিষয় নাকি টার্গেটেড বিষয়? টার্গেটেড বিষয় হবে কেন, যেখানে ওনারা যেই বিষয়ে যখনই তাদের হাতে ভালো কংক্রিট এভিডেন্স আছেন, তখন দেখেন যে এটাকে পার্সিউবল কিনা, এটা পার্সিউ করা যায় কিনা। ওনারা দেখেছেন যে না, এভিডেন্স, এই স্পষ্ট এভিডেন্স আছে, সে অনুযায়ী ওরা করেছেন। এখন এটা তো যে কোর্টের বিষয়, এটা কোর্ট ডিসাইড করবে যে এটা কি, এইটা প্রাইমা ফেসি এভিডেন্স এখানে আছে কিনা, এটা দিয়ে একটা কেস এগোবে কিনা, এটা তারা দেখবেন। জি, কিন্তু এত অভিযোগ থাকা সত্ত্বেও এই বিষয়গুলো কোর্ট পর্যন্তই গড়ায় না, এটাই আমার প্রশ্ন ছিল। আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নর্মালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই। সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। ছিলেন মানে হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেছিলেন যে সরকারকে উদ্দেশ্য করে যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটা নিয়ে মানে নির্বাচনকে বানচালের জন্য ইস্যু তৈরি করছেন, এরকম একটা অভিযোগ তিনিও করেছিলেন। কেন আসলে সরকারের দিকে আঙুল? এমনকি ইনকিলাব মঞ্চের আরও যারা আছেন তারাও বলছেন যে তিনি বাংলাদেশেই আছে খুনি, এবং তাকে ক্রস ফায়ারের চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য। মানে সরকারের প্রতি এরকম অনাস্থা কেন জানাচ্ছেন তারা বিচারের ব্যাপারে? এটা ইমোশনাল হয়ে অনেকে অনেক কথা বলেন, এটা এমন কিছু না। ইমোশন হলে তো অনেক কথাই আসে। আর যেহেতু সরকার এই পুরো বিষয়টাকে সরকারকেই তখন অনেকে সামনে পায়, সেই জন্য সরকারকে দেখে অনেকে অনেক কথা বলেন। বাট আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। শরীফ ওসমান বি হাদির কারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তাদের অবস্থান এখন কোথায়, তাদের 17 জনের এগেনস্টে চার্জশিট হয়েছে, পুরো জিনিসটা, এবং এই পুরো জিনিসটা একদম ট্রান্সপারেন্টলি বলা হয়েছে। পুলিশ তাদের মতো করে প্রেস কনফারেন্স করেছে, আমাদের হোম মিনিস্টার প্রেস কনফারেন্স, হোম অ্যাডভাইজার প্রেস কনফারেন্স করেছেন। তো এইখানে তো আসলে কোনো ধরনের কোনো লুকানোর তো কোনো কিছু নাই। তারাও এখন আমরা জানি যে তারা কনভিন্স। তাহলে এখনো তো আন্দোলনের কথা বলছেন, এমনকি বলছেন যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি হতে পারে, সংসদ ভবন ঘেরাও করা হতে পারে, এমন কথাও তো তারা বলছেন। উনি ইনকুলাব মঞ্চ এটা বলতেই পারেন, তারা তাদের আন্দোলনকে জারি রাখছেন। এটা কি যৌক্তিক আন্দোলন নাকি অযৌক্তিক আন্দোলন? আমি যৌক্তিক অযৌক্তিক কি বলবো না, এটা তারা ভাবছেন যে এটা তাদের জারি রাখতে হবে, সেই জন্য তারা এটা করছেন। জি, মানে সরকার কি কোনো
এখানে কোনো চাপের কোনো অজুহাত সরকারও নিতে চায় কিনা? যেমন ধরেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণাটা আসলো, তখন আগে আমরা শুনেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই। কিন্তু দেখলাম হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে তিনি চাপ প্রয়োগ করলেন, যমুনা ঘেরাওয়ের কথা বললেন এবং বেশ মানে চাপে পড়ে সরকার তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করলো। এরকম কোনো চাপ আসলে তৈরি করছে কিনা ইনকিলাব মঞ্চ, বা সামনে করতে পারে কিনা? না, গভর্নমেন্ট চাপের কোনো বিষয় নেই। গভর্নমেন্ট পুরোপুরি নির্বাচন আয়োজনে ব্যস্ত, নির্বাচন সামনে এসছে, সেটা নিয়ে গভর্নমেন্ট তার সমস্ত কাজ করছে। আচ্ছা, নির্বাচনের প্রসঙ্গ যখন একটু বলছেন তখন একটু আর ওসমান বিন হাদির বিষয়ে যা যা ইনভেস্টিগেশন সেগুলো কন্টিনিউ আছে। এইখানে যারা যারা জড়িত ছিলেন সবাইকে আইনের সম্মুখে করাটা এটা আমাদের একদম বড় দায়িত্ব। সেই কাজগুলো পুলিশ করছে, সিকিউরিটি ফোর্সেস অন্যান্য করছে, ইন্টেলিজেন্স এজেন্সির যারা মেম্বার আছেন তারা করছে। জি, কিন্তু কেন যেন আপনাদের এই কোনো পক্ষের উপরে ইনকিলাব মঞ্চ বা শহীদ ওসমান হাদির ভাইও এতদিন বলেছেন যে তারা বিশ্বাস করতে পারছেন, এখন হয়তো বিশ্বাস করতে পারেন কিনা মানে পদায়নের পরে সেটি আবার দেখার বিষয়। একটু এই প্রসঙ্গে আসি, আপনি ভোটের প্রসঙ্গে বলছিলেন গণভোটের পক্ষে সরকার বেশ জোরে সোরেই এখন মোটামুটি প্রচারণা চালাচ্ছেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং জুলাই সনদের উপর ভিত্তি করে গণভোট হচ্ছে। এই জুলাই সনদ যে কেন গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ এটি মাননীয় প্রধান উপদেষ্টা সনদ হওয়ার আগেও বলেছেন, পরেও বলেছেন। কিন্তু আমি এটি জিজ্ঞাসা করতে চাই যে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যারা আসলে এটি নিয়ে দাবি করেছে, কথা বলেছে, সেই এনসিপি যাকে প্রধান উপদেষ্টা যেই দলটির পরামর্শক বা একরকম পৃষ্ঠপোষকতাও করেছেন দলটি গঠনের সময়, তাদের প্রসঙ্গে খুব ইতিবাচক বলেছেন, প্রধান তিনটি দলের মধ্যে একটি দল হিসেবে সবসময় এনসিপিকে কাউন্ট করা হয়েছে, সেই দলটি কেন স্বাক্ষর করলো না? না, স্বাক্ষরটাই তো আর মূল না। স্বাক্ষর খুবই একটা এত বড় 9 মাস ধরে যে কর্মযোগ্য হয়েছে তার একটা ছোট একটা পার্ট হচ্ছে স্বাক্ষর। যে স্বাক্ষরের আগের ঘন্টা পর্যন্ত, লাস্ট মোমেন্ট পর্যন্ত যে নেগোসিয়েশন হয়েছে, পুরো নেগোসিয়েশনে এনসিপি ছিলেন, এনসিপি নেতৃবৃন্দ ছিলেন। তো এটা স্বাক্ষর উনি দিলে কি দিল, এটার চেয়ে বড় কথা উনি এটা ওন করছেন কিনা। তারা ফুললি ওন করছেন এবং তারা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনও করছেন। তো সেই জন্য আমরা এটা নিয়ে ওরিড না। তারা এটা যদি বলতেন যে না আমি জুলাই সনদকে মানি না, জুলাই সনদে যাই সেটা আমাদের ডিমান্ডকে রিফ্লেক্ট করেনি, দেন তখন আমরা এটা নিয়ে। কিন্তু যে আইনি ভিত্তির জন্য তারা এতদিন ধরে বললেন এবং সেটি না হলে স্বাক্ষর করবেন না বলে বললেন, স্বাক্ষর না করলে তো একটা আইনি ভিত্তিই হবে না। আপনি যদি একটা কন্ট্রাক্টের স্বাক্ষর না করেন কোনোভাবেই তো বাউন্ড করা যাবে না তাকে। না, আইনি ভিত্তি তো স্বাক্ষর করলেই হবে তা না। আইনি ভিত্তি স্বাক্ষর করাটা হচ্ছে যে আমি এইখানে সবাই ইউনাইটেডলি আমরা দেখালাম যে আমরা এই পুরো জিনিসটা আমরা একসাথে সম্পন্ন করেছি। কিন্তু এখানে আইনি ভিত্তিটা তো আসবে হচ্ছে থ্রু পার্লামেন্ট, থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, থ্রু এই গণভোটের মাধ্যমে। সেটার জন্যই তো এখন আমরা ক্যাম্পেইন করছি। কিন্তু যেই দল ক্ষমতায় যাবে তারা যদি স্বাক্ষরকারী দল না হয় তাহলে কি তারা মানতে বাধ্য থাকবে? এটা যদি হা ভোট হয় অবশ্যই এটা তো তাদের তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আপনি জানেন যে এই যে পার্লামেন্টটা হবে সেটা এট দ্য সেম টাইম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, মানে কনস্টিটিউশন কে অ্যামেন্ড করার যে অ্যাসেম্বলি। তো সেইটা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তখন এটা নিয়ে ডিবেট করবে। বাট হা ভোট দেওয়া মানে হচ্ছে জনগণের ম্যান্ডেট এখানে আছে, জনগণ এখানে বলছে যে হ্যাঁ আমরা এই চেঞ্জ গুলো চাই, আমরা এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো চাই। এটা স্পষ্ট ভাবে জনগণের বিরুদ্ধে কি একটা পার্টি দাঁড়াবে আমার মনে হয় না। কিন্তু চারটা যে প্রশ্ন হ্যাঁ ভোটের মানে চারটা বিষয়ের উপর তো একটি প্রশ্ন, সেটি তো শেষে 4 নম্বরে বলা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বা এই যে তার আগে মানে 3 নম্বর পয়েন্টেও বলা হচ্ছে যে যেগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোর মধ্যে বাধ্য থাকবে, মানে প্রতিশ্রুতি অনুযায়ী তারা করবে। প্রতিশ্রুতি যদি স্বাক্ষরই না করে তাকে সেখানে প্রতিশ্রুতিতে কি করে? এটা দুই একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলোর বিষয়ের কথা বলা হয়েছে, এটা সবগুলো না। একটা দুইটা বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেখানে আপনি একটা অবস্থান নিয়েছেন, এনসিপি একটা অবস্থান নিয়েছে বা বিএনপি একটা অবস্থান নিয়েছে, সেই বিষয়টা। বাট ফুল প্যাকেজটা সবার সামনে আনা হয়েছে যে আপনি এই প্যাকেজটা
নিচ্ছেন কি নিচ্ছেন না, আপনি কি এটা হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন। আমরা সরকারের তরফ থেকে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের তরফ থেকে সবাই জনগণকে বলছে যে আপনি এই ফুল প্যাকেজটাকে হা ভোট দিন। হা ভোট দেওয়া মানে হচ্ছে অপশাসনকে আর এক ধরনের রেড কার্ড দেখানো, আর অপশাসন যাতে ফিরতে না পারে বা স্বৈরাচার যাতে আর ফিরতে না পারে। সেটার জন্য যেই এই 9 মাস ধরে যেই জুলাই চার্টার নিয়ে যে আলোচনা হয়েছে এবং যে জুলাই চার্টারটা ফ্রেমিং হয়েছে, সেটা নিয়েই পুরো প্যাকেজটাকে সবার সামনে আনা হয়েছে। আপনি এটা নিবেন কি নিবেন না। আচ্ছা, আমি এটা সম্পর্কে একটু আসি, কিন্তু এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি মানে স্বাক্ষর কেন করছে না এনসিপি, বা করবে নাকি স্বাক্ষর, ব্যাপারটা কি আসলে, কেন না, করছে না? এটা স্বাক্ষরটা আপনি ওইখানে অবসেস হয়ে যাচ্ছেন কেন? কারণ জাদুঘরে রাখার মতো, পাঠ্যপুস্তকে পড়ানোর মতো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। না না, এটা স্বাক্ষর করতে হবে এমন কিছু না। সে ইভেন গণভোটের আগেও স্বাক্ষর করতে পারে, পরেও করতে পারে। সে পুরো, আপনি দেখবেন যে সে কি ছিল কিনা, হি ওয়াজ ইন দা নেগোসিয়েশন রাইট টিল দ্য এন্ড। একদম শেষ পর্যন্ত সে নেগোসিয়েশনে ছিল। সে বলছে না যে আমি এইগুলো কেউ কোনো কিছুকে আমি নিচ্ছি না। সে কি কোথাও বলেছে? আপনি কোন প্রেস কনফারেন্সে দেখেছেন যে এনসিপি বলছে যে আমি এটা নিচ্ছি না? তখন কিন্তু বলেছিল, স্বাক্ষর অনুষ্ঠানের আগে এনসিপি কিন্তু বলেছিল আইনি ভিত্তি না দেওয়ার আগে তারা স্বাক্ষর করবে না। স্বাক্ষর জিনিসটা পুরো একটা টেকনিক্যালিটিস, এর বাইরে কিছু না। আচ্ছা, মানে এটা একদমই আনুষ্ঠানিকতা বলছেন। এবার আসি যে গণভোটের যে বিষয়গুলো আপনি বলছেন যে পুরো প্যাকেজে হা বলবে বা না বলবে মানুষ, সেটি কিন্তু এত যে গণভোটের পক্ষে প্রচারণা, সেটিতে যে তারা, এটা তো পুরনো প্রশ্ন, তবুও জিজ্ঞাসা করি যে সেটি যে রাজনৈতিক দলগুলো মানবে সামনে ক্ষমতায় গিয়ে, তার নিশ্চয়তা কি, যখন গণভোটের আগেই মানে তাদের যে প্রতিশ্রুতি সেখান থেকে তারা সেটি পালন করছে না। একটা অন্তত উদাহরণ আমি দেখতে পাই যে সেখানে বলা আছে যে ন্যূনতম 5% জুলাই সনদের 24 ধারায় যেটি বলা আছে যে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিয়ে রাজনৈতিক দলগুলো দিতে হবে আর কি, এটা তাদের বাধ্যবাধকতা, এবং 29টি দল এবং জোট এতে একমত হয়েছে। কিন্তু একটি দলও 5% নারীর মনোনয়ন দেয় নাই। বিএনপি অনেকটা এগিয়ে আছে, জামাতের একজনও নারী প্রার্থী নাই। মানে আগেই তো লঙ্ঘন করছে, পরে গিয়ে পালন করবে, এই আস্থা আমরা কোথায় পাবো বা কেন পাবো? এবং সরকার বা ঐক্যমত কমিশন এ নিয়ে কোথাও কিছু বললো না তো কোথাও। এটা একটা গ্র্যাজুয়ালিজমের বিষয় তো, আর এটা পুরো ম্যান্ডেট। এটা যখন কনস্টিটিউশন এই ইয়ের ভোটের আগের সাথে তো এটা হচ্ছে না। কথা হচ্ছে যে আপনার ম্যান্ডেটটা পাওয়ার পরে যে কনস্টিটিউশনাল চেঞ্জ হচ্ছে, তখন এটা আপনার ইমপ্লিমেন্টেড হবে 5%। ঠিক আছে, এটা তো এমন না যে এই ভোটে এর আগেই ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তা না। বলা কিন্তু জি, মানে এই সনদ এর পরে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনের জন্যই এটি প্রযোজ্য হবে, এটি কিন্তু সনদে বলা হয়েছে। অ্যামেন্ডমেন্টটা আগে হোক, তারপরে। হ্যাঁ, মানে কোন অ্যামেন্ডমেন্ট হোক? এই যে আপনি যে 5%, এটা তো, এটা আপনার তো পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে। আনার পরে তো আপনার এটা একটা ম্যান্ডেটরি হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির, যে আপনি অ্যাটলিস্ট 5% আপনার দিবেন, হচ্ছে নারী প্রার্থী আপনি দিবেন। তার মানে তার আগ পর্যন্ত প্রতিশ্রুতির কোনো দাম নাই বা দরকার নাই। না না, এটা তো আপনি আগে তো, প্রথম কথা হচ্ছে যে হানা ভোটে এটা পাশ করতে হবে। পাশ করলে জনগণের ম্যান্ডেট এটার সাথে আছে, আর জনগণের ম্যান্ডেট যদি এখানে থাকে, কোন পলিটিক্যাল পার্টির আমার মনে হয় না যে ইচ্ছা হবে যে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে। ইচ্ছা তো আগে তো হয়েছে ইচ্ছা, মানে আমাদের নজিরগুলো তো তাই। এটা হলেও একটা, শুনেন, আগে কি হয়েছে না হয়েছে, এইটা একটা গণভোট হচ্ছে। গণভোটে যখন আপনি ম্যান্ডেটটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার থাকে, আমরা সবাই বলছি যে আপনি এটা করবেন, এটা আমাদের ইচ্ছা, তখন হয় কি আপনি এটা, কারণ আপনি তো তখন আমাদেরই পার্ট, আপনি তো এটার বাইরে যেতে পারেন না। মানুষের ইচ্ছাকে আপনি সরিয়ে আপনার মতো ইচ্ছা চাপিয়ে দিবেন, সেটা ওই সময়টা আর নাই। সেটা হাসিনা চেষ্টা করেছিল, এবং হাসিনা চেষ্টা করে কি হয়েছে জনগণ এটা দেখেছে। জি, কিন্তু আসলে এটাই প্রশ্ন ছিল যে একদম সুস্পষ্টভাবে ওই 4টা ধারার মধ্যে বা 4টা বিষয়ের মধ্যে বলে দেওয়া হচ্ছে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এই কাজ করতে, একদম লাইনটা এরকমই আমি পড়ছিলাম। কিন্তু আগামী নির্বাচন তো এটাই যেটি আমাদের সামনে, সেটিতে হলো না। ফলে সন্দেহ তো একটু মানে থাকতেই পারে নাকি রাজনৈতিক দলগুলোর প্রতি, নাকি না? না না, আমি কোনো সন্দেহ দেখছি না। আমি মনে করছি যদি এটা ভোটে পাস হয়, এবং আমি দৃঢ় বিশ্বাস এটা হবে, তাহলে এইখানে যা আছে রাজনৈতিক দলগুলো এটাগুলোকে ইমপ্লিমেন্ট করবে।
খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করবেন, কারণ এখানে জনগণের ইচ্ছার রিফ্লেকশন হয়েছে, এটা প্রতিফলন হয়েছে। আর এই জনগণের প্রতিফলন মানে শুধুমাত্র আমি কিছু সাংবাদিক, কিছু যারা পত্রিকায় লিখলাম তাদের ইচ্ছার রিফ্লেকশন তো না, এটা পুরো গ্রামে যিনি বসে আছেন, মারি উপজেলার হরিরামপুর গ্রামের যিনি বসে আছেন তারও ইচ্ছার প্রতিফলন এখানে হচ্ছে। এটা এত এমন সেটা বোঝেই না, সে তো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে। আপনি এই জিনিসটাই সবার দোষ যে সে কিছুই বুঝে না, এইটুক বুঝা। মানে বাংলাদেশের মানুষ খুবই পলিটিক্যালি কনসাস। আপনি যে তাকে বুঝেন, আপনি চেষ্টা করেছেন গ্রামের একটা, আপনি তো অনেক ইন্টারভিউ নিচ্ছেন, আপনি গ্রামের একজন টিচারকে, একটা গ্রামের একজন এল্ডারকে আপনি একটা ইন্টারভিউ নিয়ে দেখেন উনি কি বুঝে আর কি বুঝে না। জনাব শফিকুল আলম, আমি কিন্তু এটা করেছি। ধরেন আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশে আমার বাসায় যেই গৃহকর্মী বা সহায়তা করে তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমি বিদেশে থাকি, তারা খুবই শিক্ষিত পিএইচডি হোল্ডার যারা আসলে গণভোট দেবেন এখান থেকে খুব আগ্রহের সাথে ব্যালট সংগ্রহ করছেন বা সেই প্রক্রিয়ার মধ্যে আছেন, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনি জানেন কিনা জুলাই সনদে কি কি আছে। মানে আসলে জানেন না কিন্তু জনাব শফিকুল আলম। না, ওনারা সবাই এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছে, যেটা একটা রিফর্মের প্যাকেজ। এটা নিলে দেশে অপশাসন আসবে না, দেশে স্বৈরশাসন আসবে না, দেশের মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা, নতুন কোনো গভর্নমেন্ট করার চেষ্টা করবেন না। তো ওনারা এইভাবে পুরো জিনিসটার যেটা মেসেজটাকে নিচ্ছেন যে এটা একটা প্যাকেজ, এটা করলে আমার এই লাভটা হবে। হ্যাঁ, তো ফলে এইভাবে ওনারা দেখছেন এবং সেটা রিফ্লেকশন আপনারা গণভোটের দিন দেখবেন। জি, মানে তার শুরুটাই হচ্ছে একটা লঙ্ঘন দিয়ে বা প্রতিশ্রুতির একটা লঙ্ঘন দিয়ে, সেটা আমি বলছিলাম 5% নারী প্রার্থী। আমি কি আরেকটু দায়বদ্ধ? লঙ্ঘন হচ্ছে না। জি, কোনো লঙ্ঘন হচ্ছে না। 5% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতা নাই, যেটি বলা হচ্ছে আগামী নির্বাচনে আনা হলো তো, এটা তো ম্যান্ডেটে আনা হলো তো, কিন্তু হলো না। পরে যে এটা হবে, এটা তো ম্যান্ডেটে আনলো। তার মানে কি এগুলো সবকিছু হচ্ছে মানে এর 26 সালে যে নির্বাচন, মানে সামনে 1 মাস পরে যে নির্বাচন, তারপরে যেই 5 বছর পরে নির্বাচন হবে তখন থেকে এগুলো সব কার্যকর? তারপরে থেকে মূল কথা হচ্ছে যে আপনি এইটা করার পরে যেহেতু আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসে তারপরে এটাকে ল করবে। যখন আপনার লটা হবে তখন তো যে ম্যান্ডেটরি এখন তো করা হয়েছে, সবাইকে বলা হয়েছে আপনি এটা করেন। এখন অনেকে দু একজন এটাকে নিচ্ছেন না বা নেননি, কিন্তু যখনই এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, হাফ ভোটের মাধ্যমে যেটা হবে যে এটাকে জনগণ তার ডিজায়ারটা জানাবে যে আমরা এইটা চাই, 5% অবশ্যই দিতে হবে, তখন ওইটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসে তখন ওইটাকে ল করবে। ল করলে তখন ম্যান্ডেটরি, তখন আপনি ইচ্ছা করলেও আপনি বলতে পারবেন না, আপনি এটাকে লঙ্ঘন করতে পারবেন না, ইম্পসিবল। তার মানে রাজনৈতিক দলগুলো যা প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আসলে তারাও খুব একটা পালন করতে চায় না বলেই মনে হয়, কারণ তাছাড়া করলো না কেন এবারে, এই প্রশ্নটা তো থেকেই যাবে। আমি একটু এই প্রশ্নেও যাই, জনাব শফিকুল আলম, দায় মুক্তির বিষয়ে কথা বলছিলাম, আপনি একটু ব্যাখ্যাও করলেন। সেটি কি আসলে তাদের পরবর্তী যে কার্যক্রম, মানে জুলাই যোদ্ধা বা যারা জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে ছিলেন বা পরোক্ষভাবে ছিলেন, তাদের কি পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রেও সেটি কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে? কারণ আমরা দেখলাম ঠিক দুটি ঘটনা ঘটলো, তারিমা জান্নাত সুরভি চাঁদাবাজির ঘটনায় তাকে, মানে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, অন্যদিকে ওই হবিগঞ্জের মাহাদি পুলিশকে হুমকি দেওয়া আসামি ছাড়াতে গিয়ে, তারপর পরই দেখলাম এই দায়মুক্তি অধ্যাদেশটা জারি করা হলো। তাদের যে কাজবাজ বা চাঁদাবাজি এই ঘটনাগুলোকেও কি দায়মুক্তির মধ্যে দেওয়া হবে? না, এটা তো আমি তখন তো ক্লিয়ার করলাম, আপনি আবার নতুন করে এই প্রশ্ন উত্থাপন করছেন। আমি স্পষ্টভাবে বলেছি এটা জুলাই আগস্টের, হ্যাঁ, যেগুলো বিপ্লবকে ঘিরে যে ইনসিডেন্ট সেগুলোকে নিয়ে দায় মুক্তি, এর বাইরে না। প্রশ্নটা কেন উত্থাপন করছি, কারণ ধরেন আমি একটু আপনার সাক্ষাৎকার আমি খুব মনোযোগের সাথে দেখছিলাম, আপনি আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে প্রথম আলো ডেইলি স্টারের হামলা প্রসঙ্গে যেখানে আপনি সেখানেও দুঃখ প্রকাশ করেছেন, আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসেও আপনি দুঃখ প্রকাশ করেছেন। সেখানে নুরুল কবির সাংবাদিক, তার রেফারেন্সে বলা হচ্ছিল যে তিনি যে বলছেন যে সরকারের ভেতরে কোনো অংশ বা গোটা সরকারই এই ঘটনাটা হতে দিয়েছে, মানে প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনাটা, আপনি বলছেন অ্যাবসলিউট লাই, ননসেন্স, এবং আপনি সেখানেও আপনি এভিডেন্সই দিতে বলছেন। কিন্তু
এভিডেন্স কি আসলে কিছুই নাই, মানে আগে থেকেই হুমকি ছিল, হুঁশিয়ারি ছিল, উস্কানি ছিল, কারা দিল সেটিও দেখা গেল, কিন্তু সেইটি থামাতে কোনো ব্যবস্থা নাই। এমনকি যারা হুঁশিয়ারি দিল, হুমকি দিল, উস্কানি দিল, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। যা অনেককে তো অ্যারেস্ট করা হয়েছে, অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে, কয়েক ডজনকে অ্যারেস্ট করা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে গভর্নমেন্টের একটা অংশ এখানে ইনভলভ, এটা তো আপনি মানে এটা তো ভয়াবহ অ্যাকুইজিশন। আপনার সেক্ষেত্রে তো আপনার স্পষ্ট এভিডেন্স থাকতে হবে যে ওকে আমি এই এভিডেন্সের বলে আমি এই কথাটা বলছি। আপনি বিদেশে এই ধরনের কথা কোনো সাংবাদিক, কোনো রেসপেক্টেড জার্নালিস্ট তার গভর্নমেন্টের এগেনস্টে বলতে পারবে? আপনি ট্রাম্পের নামে একটা অভিযোগ আছে, আপনি বলে ফেলতে পারবেন যে না উনি এই করেছেন, উনি এইটার সাথে জড়িত বা এইটা, উইদাউট এভিডেন্স? এটা সম্ভব। কিন্তু আপনি সেটা না আছে, আপনি রেটরিক করছেন, করছেন। এই জন্য আমরা বলেছি ইটস অ্যাবসলিউট ননসেন্স। আপনি যদি আপনার কাছে এভিডেন্স থাকে যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে, এইখানে আমরা দেখছি, এই বোঝা যাচ্ছে যে এইটা, আপনি তো কিছু আপনি না হয়ে যেটা হচ্ছে যে অনেকে বক্তৃতাবাজি করছেন, এসে বক্তৃতা করছেন এবং একটা গভর্নমেন্টকে আপনি বলছেন, এমন একটা ভয়ঙ্কর একটা অ্যাকুজিশন আপনি দিচ্ছেন। এটা আপনি আপনার হাতে কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়া আপনি এই ধরনের একটা গভর্নমেন্টকে এইভাবে অ্যাকুজিশন করতে পারেন না। এটি আসলে তিনি বলছেন যে গভর্নমেন্ট হতে দিয়েছে। ধরুন এই যে আমরা দেখলাম রাকসু, এটা একটা ভয়াবহ কথা না যে গভর্নমেন্ট হতে দিয়েছে? নিশ্চয়ই খুবই ভয়াবহ কথা, এবং সেই ভয়াবহ কথার পেছনে আপনি বলছেন এভিডেন্স নাই, কিন্তু এগুলো কি এভিডেন্স হিসেবে কাউন্ট হবে না? যখন দেখা গেল রাকসু ভিপি, যিনি শিবির নেতা মোস্তাকুর রহমান, তিনি বললেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে সেগুলো বন্ধ করে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার শিবির সেক্রেটারি মোস্তাকুর রহমান, তিনিও আসলে ছায়ানট এবং উদীচির কথা বিশেষ করে বলছেন যে তছনছ করে দিতে হবে। এছাড়াও আমরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে দেখেছি, তিনি বলছেন, তার আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি পিনাকি ভট্টাচার্য, তারা বলেছেন এবং করেওছেন, জিয়াফতও করেছেন, তখনও হামলা টামলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের উপরে, ভাঙচুর হয়েছে। কিন্তু এত কিছু জানার পরেও, এত উস্কানি থাকার পরেও সরকার এটি ঠেকাতে কোনো ব্যবস্থা নেয় নাই। নাম্বার ওয়ান, যারা উস্কানি দিল তাদের বিরুদ্ধেই বা ব্যবস্থা কোথায়? ইনারা কি কেউ মামলার আসামি হয়েছেন, যাদের নাম আমি বললাম? আমরা যারা যারা এইটার সাথে সরাসরি জড়িত তাদের অনেককে অ্যারেস্ট করেছি। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যাও আছে, আপনি পুলিশের সাথে কথা বলতে পারেন। আমরা এখানে যারা যারা এইখানে জড়িত, যাদেরকে পাওয়া গেছে, এভিডেন্স পাওয়া যাচ্ছে যে অনেকে যে ওইখানে লুট করছেন, ওইটার সাথে সবাইকেই ধরা হয়েছে। যাদেরকে প্রকাশ্যে যারা বললেন তারা কি উস্কানিদাতা হিসেবে হবেন না বা হুমকিদাতা হিসেবে হবেন না? এটা পুরো কেসটা এখনো তো ফাইল হয়নি। এটা একটা এখন যেটা হয়েছে, প্রথমে হচ্ছে যে এফআইআর ফাইল হয়েছে, পুরো চার্জশিট কি ফাইল হয়েছে আমার মনে হয় না, আমি এটা আবার চেক করব। ইনাদেরকে তো আসামিও করা হয় নাই, মানে কাকে কাকে আসামি করা হয়েছে, ধরা হয়েছে সেটি দেখছিলাম, অজ্ঞাতনামা অবশ্য অনেকে আছে। আমি এফআইআর-টা দেখে তারপরে আমি বলতে পারবো। আর পুরো যেটা ফুল চার্জশিট, এখানে যেমন হাদি হত্যার ফুল চার্জশিটটাই সাবমিট হয়েছে, ওরা 17 জনের নাম নিয়েছে। এখানে ফুল চার্জশিটটা কি দেওয়া হয়েছে কিনা আমি এখনো জানি না, আমার মনে হয় এখনো ফুল চার্জশিটটা সাবমিট করা হয় নাই। কিন্তু যাদের কথায় এগুলো হলো তাদেরকে মামলার আসামি করা হবে না? মানে ধরেন শেখ হাসিনা ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন এবং সেই অনুযায়ী নাকি কাজ হচ্ছে, এটা তো পুলিশ ডিসাইড করবে, এটা তো পুলিশ ডিসাইড করবে, ঠিক না? পুলিশ দেখবে যে তার সাথে কানেকশনটা কি, পুলিশ ডিসাইড করে তখন পুলিশ তার চার্জশিটে আনবে। এটা তো পুলিশের না যে সরকার এর মধ্যে, মানে পুলিশ তো সরকারের পার্ট, সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই, আগেও নেয় নাই, পরেও নেয় নাই, ফলে সরকার এটির পার্ট, যদি নুরুল কবিরের যে ব্যাখ্যা। এটা একটা ননসেন্স। এগুলা কে বলে? এগুলো সরকার, এটা আপনি এটা হয় না, এ হয় নাই অতএব বি হয় না অতএব সি, এই টাইপের লজিক দেওয়া তো ঠিক না। কেন ইনাদেরকে আসামি করা হলো না? যদি এটি অপরাধ হয় কেন ওনাদেরকে আসামি করা হলো না যখন ওনারা প্রকাশ্যে পুলিশ ইনভেস্টিগেট করবে, পুলিশ ইনভেস্টিগেট করে অবশ্যই কেস দিবে। যদি দেখে যে কারো এভিডেন্স আছে, কেউ এখানে পুরোপুরি সম্পৃক্ত, আমরা সবাই দেখলাম এই এভিডেন্সটা একদম মানে প্রকাশ্যে বললেন, পুলিশ কেন দেখলো না? এটা পুলিশ তো এখনো ইনভেস্টিগেশন শেষ করেনি। পুলিশকে ইনভেস্টিগেশন আমি তো বললাম যে পুলিশ এখনো চার্জশিট দেয়নি। মানে যাদেরকে ওই মবের মধ্যে দেখা গেল তাদের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে বা তাদের নামে মামলা করেছে, কিন্তু যাদেরকে উস্কানি দিতে দেখা গেল এবং তারা স্বীকারও করলেন যেটি স্লিপ অফ টাং, শিবিরের পক্ষ থেকে তারা বিবৃতি দিয়ে বললেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা স্লিপ অফ টাং, কিন্তু যেখানে যেখানে বলেছেন ঠিক সেখানেই হামলা হয়েছে। কিন্তু এখানে এদের কার কি রোল সেটা পুলিশ ডিসাইড করবে। পুলিশ মনে করে
যদি মনে করে যে হ্যাঁ এখানে তার স্পষ্ট লিঙ্ক আছে, অবশ্যই পুলিশ চার্জশিটে আনবে। কিন্তু এখনো পুলিশ তো এটা ইনভেস্টিগেশন করছে, পুলিশের ইনভেস্টিগেশন শেষ হোক। আগে যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছিল, জিয়াফত হয়েছিল, তখন কি কোনো ব্যবস্থা হয়েছিল? তখন আমরা ডেইলি স্টার প্রথম আলোতে ওরা হামলাই করতে পারেনি, তার আগেই তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। তাদের গরু জবাই করা, সেখানে এগুলো তো হয়েছিল। তারা ওইখানে কম্পাউন্ডের ধারে কাছেও আসতে পারেননি, তাদের অনেক দূরের থেকেই তাদেরকে ডিসপার্স যারা করে দেওয়া বলেছিল, হয়েছে। যারা নির্দেশ দিয়েছিল এই ঘটনাগুলো ঘটানোর জন্য, তাদের আপনি বিরুদ্ধে, ওই সময়ের রিপোর্ট গুলো দেখেন তাহলেই বুঝবেন। কিন্তু তাদের বিরুদ্ধে কি তারা ওইটা ব্যবস্থা নেওয়া হাতে হয়েছে? পাশে আসতে পারেনি। Sorry? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আসলে নির্দেশটা দিয়েছিলেন? ওই সময় যারা আছে, দেখুন ওইখানে তো প্রথম আলোকে তো আর ওরা যে ওইখানে ফিজিক্যালি অ্যাটাক করেছে কিনা পুলিশ আপনাকে ভালো বলতে পারে, বাট আমি যেটা জানি সে সময় আমি দেখেছি, আমি তখন খুব ক্লোজলি এটা মনিটর করেছি, ওরা ওই অত দূর পর্যন্ত যেতেই পারেনি। পারেনি বলে উস্কানিটা কি অপরাধ না? উস্কানিটা তো অপরাধী। ওরা তখন কি কারণে প্রোটেস্ট করেছে ওইখানে স্পষ্ট ভাবে আছে, আপনি একটু দেখে নিন। জি, আমি আসলে দেখে এটার বুঝতে সাথে পারি না আপনি বলেই এটা মিলাচ্ছেন। জানতে চাই যে যাদেরকে প্রকাশ্যে দেখা গেল তাদেরকে আসামিও করা হলো না, কিন্তু মানে সরকার বলছে যে আসলে কোনো এভিডেন্স নাই। এই জন্যই আমি আসলে প্রশ্নগুলো আপনার কাছ থেকেই বুঝতে চাইছিলাম।